বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা, তার পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের পরস্পর বিরোধী এবং অনেক ক্ষেত্রে অপূর্ণ রায়, তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নিয়ে নানাবিধ মতভেদ, বর্তমান সরকারের অস্পষ্ট কাঠামো, তাদের একই সাথে সাংবিধানিক পদ্ধতিকে মেনে চলা, বাংলাদেশে বিদ্যমান সংবিধানকে একই সাথে তাদেরকে ভায়োলেট করা এবং এই ব্যাপারে কোনো সমাধানের প্রচেষ্টা না করা, দলগুলোর মধ্যকার নিজেদের স্বার্থ এবং ভবিষ্যতে ক্ষমতায় যে কিভাবে সেই স্বার্থ সংরক্ষণ করা যায় সেই প্রচেষ্টার কারণে সংস্কারের যে মূল বিষয়গুলো সেটির মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করা, সবকিছু মিলিয়ে রাষ্ট্র পরিচালনার একটি বিতর্কিত এবং অনিশ্চিত বাস্তবতার দিকে ধাবিত হয়েছে এবং পতিত হয়েছে। রাজনৈতিক দলগুলো সংবিধান সংশোধনের বিষয়ে মৌলিক ঐক্যে পৌঁছাতে পারেনি, বরং শুরু থেকে তারা সংবিধান সংশোধনকে একটা গৌণ কাজ হিসেবে গণ্য করেছে। কিন্তু যেখানে দরকার ছিল সংবিধানকে সম্পূর্ণ নতুন করে লিখে অতীতের সবকিছু থেকে বের হয়ে আসা, সেখানে সংশোধনের বিষয়টিও তারা এই সময়ের মধ্যে শেষ করার সুযোগটাকে নষ্ট করে ফেলেছে। এবং একদিকে বলা হয় যে সংসদই পারে সংশোধন করতে, অন্যদিকে দলগুলো নিজেরাই আবার বলছে যে আসন্ন গণভোটে নতুন কাঠামো নির্ধারণ করবে। এই যে নানামুখী কথাবার্তা এবং ইউনূস সরকারের বৈধতা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এই দ্বৈত অবস্থানের জন্য ম্যান্ডেট দুর্বল হয়ে গিয়েছে এবং আদালত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বশেষ যে রায়টি দিল সেটিও পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ের সাথে সম্পূর্ণ বিপরীত বা সাংঘর্ষিক অবস্থান নিয়ে যায়। একই হাইকোর্ট থেকে পরপর দুইবার রায় এসেছে এবং তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। এক রায় বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, এতে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন প্রক্রিয়া অধিকতর অনিশ্চিত হয়েছে। ইউনূস সরকারের জন্ম আইনগত অস্পষ্টতা এবং দায়িত্বহীনতা, এটা হচ্ছে ইউনূস সরকারের সব থেকে বড় ত্রুটিপূর্ণ দিক, যেটা অনেক ক্ষেত্রেই ভবিষ্যতে তার এবং তার উপদেষ্টাদেরকে আইনগত একটি বিষয় হিসাবে তাদেরকে চিহ্নিত করতে পারে এবং তাদেরকে আদালতে বিচারের সম্মুখীনও করতে পারে। বর্তমানে দেশ চলছে সংবিধানের কোন ধারায় সেটা পরিষ্কার না, কিন্তু আবার এই সরকার এবং রাজনৈতিক দলগুলো সাংবিধানিক কোনো কিছু ক্ষুণ্ণ করা যাবে না এই দোহাই বারবার তারা তোলে। গণভোট হতে গেলে সংবিধানে নাই, নতুন করে সংবিধান পরিবর্তন করতে গেলে সংবিধানে নাই, অথচ বর্তমানে যে সরকারটি আছে সেটি হচ্ছে সংবিধান ভায়োলেট করে আছে এবং তাকে সবাই সমর্থন দিচ্ছে। এই যে রাজনৈতিক দল এবং সরকারের চোখ বন্ধ করে থাকা, একই সাথে সংবিধানকে মেনে নেওয়া এবং তা লঙ্ঘন করা, এর থেকে বেরোনোর কোনো সঠিক পন্থা তারা তৈরি করেনি। বর্তমান সরকারের নিয়োগ রাষ্ট্রপতি কর্তৃক হয়নি, সংসদ কর্তৃক হয়নি, ইভেন জনগণের ভোটেও হয়নি, হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের মাধ্যমে। কিন্তু এইটা হওয়ার পরে তাদেরকে এটাকে গণতান্ত্রিক সরকার হিসাবে প্রতিষ্ঠা করা, এইটা জবাবদিহিতা তৈরি করা, এটার স্বচ্ছতা বজায় রাখা এবং মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে সাথে নিয়ে কাজ করার যে পদ্ধতি হওয়ার কথা ছিল সেখান থেকে সরকার সরে গিয়েছে। তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যথেষ্ট পরিমাণে ঘাটতি এবং সেটার বড় অংশটাই ইচ্ছাকৃতভাবে ছিল। অবস্থা দেখলে মনে হয় যে রাজনৈতিক দল এবং সরকারও কোনো অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে এই কাজটি সুন্দর করে করেছে। এই অবস্থায় ভবিষ্যতে সরকার, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আমলাদের বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তি হিসেবে তাদের কর্মকাণ্ডের জন্য তারা এটার সম্মুখীন হবেন সেটা তাদের বিষয়, কিন্তু যেটা ঘটবে বর্তমানের তাদের ব্যর্থতা ও ভবিষ্যতের গণতান্ত্রিক পথে আরেকটি প্রতিবন্ধকতা তৈরি করবে। অর্থাৎ 55 বছরে আমরা যে সমস্যা থেকে বেরোতে পারিনি, 1.5 বছরে ইউনূস সরকার সংস্কার এবং আইনি শাসন প্রতিষ্ঠা করার নামে থাকার পরেও অবস্থা আরো জটিল করে তুলেছে। উপদেষ্টাদের নিয়োগ প্রক্রিয়া এবং তাদের কর্মকাণ্ড জনগণকে খুলে বলা হয়নি। ইউনূস সরকার গঠনের সময় যোগ্যতার মানদণ্ড ছিল অস্বচ্ছ, অপরিষ্কার এবং পদ্মার অন্তরালে। এদেরকে বিএনপি, জামাত, সেনাবাহিনী অথবা অন্য কেউ নিয়োগ দিয়েছে কিনা সেটা জনগণ জানে না। প্রশাসনের পূর্বের
দুর্নীতিবাজ কর্মকর্তাদের রাখা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলের সেই প্রশাসনিক ব্যবস্থা যেমন বহাল আছে, তেমনি সেই মানুষগুলো বহাল আছে। বদলি পদোন্নতির মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে বিপুল পরিমাণে। আওয়ামী লীগের যে সকল মানুষ বাংলাদেশে রয়ে গিয়েছে তাদের জেল, জরিমানা, জামিন, এখানেও কোটি কোটি টাকার আত্মসাৎ করা হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া প্রশাসনিক কাঠামো অক্ষত রাখা হয়েছে, কোনো কাঠামোগত পরিশোধন হয়নি। এবং আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ওই সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদেরকেও অক্ষত রাখা হয়েছে, যারা দেশটাকে আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল এবং অর্থনৈতিক বিষয়বস্তু থেকে রাজনৈতিক, আইনগত সব কিছুতে তারা তোয়াক্কা করেনি, না করে দেশটাকে ধ্বংস করেছে। এই সব কিছুতে রাজনৈতিক দলগুলো শুরু থেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, যেন তেনভাবে সময়টা পার করে ক্ষমতা নিয়ে নেওয়া। আর জামাতের কাজটি হচ্ছে যে কোনো উপায়ে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করা, সময় যত পাবে এটা বাড়ানো যাবে। রাজনৈতিক দলগুলোর ভূমিকা, দায় এড়ানো ও সুবিধাবাদ টাইপের চিন্তা ভাবনা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। ইউনূস সরকারের গঠনের সময় কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না, সময়সীমা, লক্ষ্য, সংস্কার, কাঠামো ও রোডম্যাপ চায়নি রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ কিংবা স্টেক হোল্ডারদেরকেও। আবার সেটি ব্যবস্থা করারও কোনো বন্দোবস্ত করা হয়নি। আবার সরকারকে দীর্ঘ সময় থাকতে দিতেও তাদের আপত্তি, কিন্তু তারা সরকারকে সঠিক পন্থায় কাজ করে দেশটাকে একটা স্বচ্ছতার দিকে নিয়ে যেতে দিতেও তাদের নানাভাবে আপত্তি ছিল। অর্থাৎ তারা একটা জিনিসই চেয়েছে, যতটুকু সময় কমায় সরকারকে রেখে গোজামিল দিয়ে একটা ইলেকশন করে ফেলা যায়। এবং এটির মূল কারণ হচ্ছে তাদের ভবিষ্যতের ক্ষমতাকে তারা এখানে মূল প্রাধান্য দিয়েছে, যাতে সেই ক্ষমতার পরিমাণ না কমে যায়, সেই ক্ষমতা যাতে জনগণের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে যায়। গণভোট সর্বশেষে যেটিকে একটি হাতিয়ার হিসেবে সামনে আনা হয়েছে, এটির সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা বা তাদের মতামত নেওয়ার কোনো বন্দোবস্ত নেই। এটি তখনই আনা হয়েছে যখন রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য কোনো ধরনের সমঝোতায় না পৌঁছাতে পারে সংস্কারে বাধা প্রদান করেছে, এবং তার ফলে দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে গিয়েছে এবং সেখান থেকে বেরোনোর আর রাস্তা তারা নিজেরাই বন্ধ করে ফেলেছিল। ওই অবস্থা থেকে বেরোনোর জন্য কোনোভাবে একটা লোক দেখানো গণভোট করে তারা এর থেকে বেরোতে চায়। আসলে সবারই টার্গেট আগামী দিনে ক্ষমতায় যাওয়া। বর্তমানে কোনো কিছুই যাতে সঠিকভাবে না হয়, সেই গোজামিলটা যাতে দেওয়া যায়, সেই চেষ্টা তারা করে গিয়েছে। জনগণকে বাইরে রেখে সম্পূর্ণ গোপন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই কাজটি করা হয়েছে এবং শুরু থেকেই এই পদ্ধতিকে অবলম্বন করেছে। আর তাই আজকে কোনো নতুন করে পরিবর্তন হয়নি, কাঠামোগত উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নির্বাচন ব্যবস্থা, দলগুলোর নির্বাচনী পদ্ধতি, এই কোনো কিছুতেই কোনো পরিবর্তন আসেনি এবং সেই পরিবর্তনগুলো আগামী দিনে আসবে না। যে কিঞ্চিততম পরিবর্তন আগামী দিনে আগামী সরকার করবে বলে শেষ পর্যন্ত এই সরকার কথা ইউনূস সরকার বলছে, সেটিও তারা করবে কিনা সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। তাহলে দলগুলো, এলিট গোষ্ঠী, ভারত প্রশাসন এবং অনেক ক্ষেত্রে ইউনূস সরকারের নির্লিপ্ততা সবকিছু একটা দিকেই যায়, যে বাংলাদেশকে অকার্যকর করে রাখার জন্য সবাই যেন কোথায় একটা অদৃশ্য জালের মধ্যে বন্দী হয়ে আছে, এবং যার সামগ্রিক ফলাফলটি হচ্ছে একটি রাষ্ট্রীয় সংকট, রাজনৈতিক সংকট এবং জটিলতা, অন্ধকার এবং অনিশ্চয়তার দিকে যাওয়া। এইটা যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে এই শাসন ব্যবস্থা কার হাতে যাবে, কে পরিচালনা করবে, সেই শক্তিটা কি ধর্ম ব্যবহার করবে নাকি অন্য কোনো আইন এনে জনগণকে শোষণ করবে, সেটা এখন বলা খুবই জটিল হয়ে যাবে। এখানে সাংবিধানিক ফাঁক তৈরি হয়েছে, আইনগত অনিশ্চয়তা তৈরি হয়েছে, নির্বাহী আইনসভা এবং নির্বাচনী কাঠামোর অস্পষ্টতা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদের চরিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে, ইউনূস সরকারের দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে। এই সবের কারণে এক গভীর রাষ্ট্রীয় অস্থিতিশীলতাকেই আসলে ইঙ্গিত করে। বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর সমন্বিত ব্যর্থতাই দেশকে এই অবস্থায় এনেছে। এবং এরপরে যে গণভোট, সেটিকে বলতে গেলে এই গণভোটটি কেন প্রয়োজন হলো সেটি বলতে হবে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে গণভোট বা তারিখ নিয়ে যে অসঙ্গতি দেখা দিয়েছে, তার মূল প্রশ্ন হচ্ছে এই গণভোট কেন এটি এলো, কোন প্রেক্ষাপট থেকে এলো। আসলে এই গণভোটের কথা বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো তখনই বলেছে যখন তারা সংস্কার প্রস্তাবগুলোকে নিজেদের এবং দলীয় স্বার্থ রক্ষার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে ফেলেছে, যা সংস্কারকেই বাধাগ্রস্ত করে ফেলেছে এবং এর বাস্তবায়নকে অনিশ্চিত করে ফেলেছে। এর ফলে তারা পরস্পর বিরোধী অবস্থায় দাঁড়িয়ে পড়ে এবং একটি অচল অবস্থা তৈরি হয়। সংস্কারের যে প্রতিবন্ধকতা তারা তৈরি করলো, তার কারোরই কোনো দলের পক্ষেই সেখান থেকে বের হয়ে আসা সুযোগ তারা রাখেনি।
এই অচল অবস্থা দেখা দেওয়ার কারণেই এবং এই বিরোধী অবস্থানে যাওয়ার ফলেই সত্যিকারের সংস্কার এবং জনগণের উন্নতির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই গণভোটটি জনগণের চাওয়া সেটা মূল্যায়ন করার উদ্দেশ্য না, বরং এরা এদের নিজেদের স্বার্থ হাসিল করতে যে অচল অবস্থা সেখান থেকে বেরোয় যাবে যে কোনো একটা রায় জনগণের কাছ থেকে নিয়ে। কারণ তাদের মূল টার্গেট ক্ষমতায় যে জনগণকে প্রতারিত করা। তারা মূলত এমন অবস্থান নিয়েছে কারণ আগামী নির্বাচনে গেলেই তারা ক্ষমতায় যেতে পারে এবং নির্বাচনটি পার হলে, বিশেষ করে বিএনপি, এবং এই হিসাব থেকেই তারা জনগণের বর্তমান চিন্তা এবং প্রতিক্রিয়াগুলো কি হতে পারে সেটাকে গুরুত্ব একেবারেই দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি। আর এটাই বিএনপির রাজনৈতিক দেউলিয়াতের একটা সূত্রপাত বা সূতিকাগার বলা যেতে পারে। সংস্কারের পক্ষে কথা বললে তাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে ভবিষ্যতে, এগুলোকে গণনার বাইরে রেখে তারা কেবল সেই প্রস্তাবগুলোই বাদ দিয়েছে যেগুলো ভবিষ্যতে সরকারে গেলে তাদের ক্ষমতা ব্যবহারকে সীমিত করতে পারে। সরকারের ক্ষমতা ব্যবহারের পথ যত সীমিত হবে, একটি গণতান্ত্রিক পদ্ধতির সরকার তত বেশি জনমুখাপেক্ষী হবে। জনগণের প্রতি তারা যেমন নির্ভরশীল হবে এবং জনগণকে তাদের প্রতিটা মুহূর্তে মূল্যায়ন করতে হবে। যত ক্ষমতা কম হবে, কিন্তু সেটা তারা করতে দিতে নারাজ এবং ব্যক্তিগত বা দলীয় লাভবান হওয়ার পথকে বন্ধ করতে তারা মোটেই রাজি না। এবং এই কারণেই আজকের এই অচল অবস্থা। আর এনসিপি শুরু থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের একটি দল এবং তারা সংস্কারের পক্ষেই ছিল। নতুন বাংলাদেশ, নতুন সংস্কার তারা চেয়েছে। হাসিনা পরবর্তী সময় অর্থাৎ অভ্যুত্থানের পরে এসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই তারা কথা বলেছে, কিন্তু তারা নিজেরা রাজনৈতিক দল তৈরি করতে যে অথবা শুরুতেই সরকারের অংশীদার হয়ে যে তারা পুরনো সিস্টেমের একটা পার্ট হয়ে গিয়েছে। এবং এই সমস্যাটাই হচ্ছে এনসিপির কিছু অংশ ইউনিট সরকারের সঙ্গে যুক্ত হলো এবং সেখানে বিভিন্ন দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মব তৈরি করা, নিয়ম বহির্ভূতভাবে বদলি বাণিজ্যের টাকা গ্রহণ করা এবং বিভিন্নভাবে টাকা সংগ্রহ করা, দল করা থেকে শুরু করে আওয়ামী লীগের পুনর্বাসন, এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। ফলে জনগণ তাদের প্রতি শুরুতে যে আস্থা রেখেছিল, অর্থাৎ তাদের দাবি সঠিক এবং তাদেরকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছিল, জনগণ কিছুক্ষণ পরে দেখলো এরাও ওই একই নষ্ট রাজনীতিরই অংশ হয়ে যাচ্ছে। তখন তারা এই সমর্থন থেকে অটোমেটিক্যালি দূরে সরে গেল, কারণ তারা নিজেদের দাবি করতে পারলেও তাদের নিজেদের কর্মকাণ্ড বিতর্কিত অবস্থানে তাদেরকে নিয়ে গেছে। এখন এনসিপির ভিতরে একটি ভয় বা শঙ্কা তৈরি হয়েছে, যে সংখ্যাটা তাদেরকে আগামী দিনে যদি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানত দল হিসেবে তাদের সামনে আসতে হয়, তবে তাদের নিজেদেরও বিচারের সম্মুখীন হওয়া লাগতে পারে যদি তারা এই জুলাই সনদকে আইনি রূপ না দিতে পারে। কাজে একটা সময় এসে জনগণের সংস্কারের বদলে তাদের নিজেদের প্রাণ রক্ষার জন্য, অস্তিত্ব টেকানোর জন্য জুলাই সনদটা তাদের জন্য ফরজের মতো হয়ে যায়। আর এটাই হচ্ছে দেশের স্বার্থ থেকে নিজেদের স্বার্থের মধ্যে ঢুকে গিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। এখন এনসিপির ভিতরে এই ভয়টি কাজ করছে, কিন্তু এই ভয়টি যাতে তৈরি না হয়, শুরু থেকে তারা সেই জায়গায় সরকারকেও নিতে পারেনি, রাজনৈতিক দলগুলোকেও নিতে পারেনি। আর গণভোট, রেফারেন্ডাম একটা ডেমোক্রেসিতে যেটা যেভাবে আসে, এখানে গণভোট সেভাবে আসেনি। থ্রু আউট মডার্ন পলিটিক্যাল হিস্ট্রি, দ্য রেফারেন্ডাম হ্যাজ সার্ভড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ডাইরেক্ট ইনস্ট্রুমেন্টস অফ ডেমোক্রেসি। ওয়েন representative institutions fall or fail to reflect public consensus, or when societies encounter major structural questions, referendums are used to determine the will of the people. তারা কোন ধরনের পরিবর্তন চায়? And today Bangladesh stands at a similar crossroads, and as the next national elections approaches, a new debate has emerged around the possibility holding a referendum on the July Accord, asking citizens whether they support or oppose the restructuring outline proposed after the fall of the previous regime. This raises a core question: should the July Accord have been tested through a referendum from the very beginning? And is this current call for gunvote a continuation of that democratic necessity, or is it a late reactions to political tensions and unresolved conflicts among the political parties? এই সব কিছু ওই প্রশ্নটাই করে যে এই গণভোটটা কি শুরুতেই হওয়া উচিত ছিল না, সেটি কেন হলো না, সেটিকে কেন গুরুত্ব দেওয়া হয়নি, তাহলে এখন কেন এই গণভোটটি গুরুত্ব পাচ্ছে? এটা কি দলগুলোর মধ্যকার যে স্বার্থ সংশ্লিষ্ট কোন্দল সেটি থেকে বেরোতে না পারার ফলে? তাহলে এখানে জনগণ কি একটা বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে? What is a referendum and why it is the central to democracy? A referendum is a direct vote in which citizens rather than politicians or parliament decide on specific national questions.
এটা একবার হতে পারে, একাধিকবার হতে পারে, ভিন্ন ভিন্ন বিষয়কে জনগণের মতামত নেওয়ার জন্য। ইন্ডিপেন্ডেন্স, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস অর মেজর স্ট্রাকচার চেঞ্জেস, অল দিস আর দ্য কজ অফ গণভোটস অর জনগণের মতামত দেওয়া। এখন দ্য স্ট্রেংথ অফ এ রেফারেন্ডাম লাইজ ইন দিস ডিপ্লোম্যাটিক প্রিন্সিপাল। ডাইরেক্ট লেজিটিমেসি, it reflects the people's will without intermediary institutions, conflict resolutions. When political parties remain deadlocked, a referendums can break stalemates. Long-term accountability, the results creates a moral and political mandate that future government must follow the will of the people. And historically, referendums have snapped critical turning points. British vote on the EU issue, Child's decisions to reject Pinochet constitutions, South Sudan's independence referendums, Ireland's social reform referendums on marriage and abortions. In every case, political conflicts or structural uncertainty push the country to place the questions directly before the people. When do referendum usually emerge? Referendum typically arises when no political party can claim in a clear mandate. Major constitutional change is required. Competing political forces produce deadlocks. The state loses legitimacy and a new social contract is needed. একটা নতুন বন্দোবস্ত যখন দরকার হয়। বাংলাদেশ, after systematic collapse of governance and during the transitions period, fits squarely into this category, and the July Accord represents a proposed new directions but without a public mandate. Its legitimacy remained incomplete. Reform proposals were first raised. The major parties BNP, Jamaat and other groups actively resisted certain reform measures because those measures threatened their organizational freedom, electoral and power-based interests. Instead of cooperating to build a national consensus, they placed partly priorities above national reform, mutually hostility above shared responsibility, and short-term advantages above long-term democratic restructuring. And this created internal deadlocks leading to the current political stagnations. And the result, the July Accord was never put before the people, even though it represented a major structural visions for Bangladesh future, এবং যেটা জনগণ আসলেই চায়, কিন্তু সেটাকেও জনগণের সামনে আনা হয়নি। এখন তারা ফাঁদে আটকায় যে এটাকে আনতে যাচ্ছে। তারপর রেজাল্ট হবে এটি সব পার্টির জনপ্রিয়তা যেমন নষ্ট করবে, তাদের যে প্রতারণার রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটিকে আবার অক্ষুণ্ণ রাখবে, এবং বিএনপি একমাত্র বড় দল হয় এবং তাদের কর্মকাণ্ড বেশি বিতর্কিত হয়, তারাই এটা দ্বারা সব থেকে ক্ষতিগ্রস্ত হবে। একমাত্র দল হয়, ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র বহু দল দিয়ে হয় এবং পরস্পর বিরোধ থাকবে, কিন্তু সেই বিরোধের সাথে গণতন্ত্রের চর্চা থাকবে। বিরোধটা হবে জনগণ কেন্দ্রিক বিরোধ, জনগণের লাভ ক্ষতি নিয়ে। বিরোধটা যখন ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ প্রাধান্য পায়, তখন ওটার গণতান্ত্রিক বিরোধ থাকে না। এরা যখন বলে যে মতভেদ না থাকলে মতভেদটা থাকতে তো হবে গণতান্ত্রিক এবং দেশগত এবং উন্নতিগত বিষয় নিয়ে। আপনারা মতভেদ তৈরি করে নোট অফ ডিসেন্ট দিবেন নিজেদের আগামী দিনের অসীম ক্ষমতা ভোগ করার জন্য, সেটি সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক আসলে থাকে না। সুতরাং only people's mandate can determine whether the accord reflects national consensus. Had the referendum been held early, several problems could have been avoided. কিন্তু সেটি করা হয় এবং রেফারেন্ডামে এখনো ইউনিট সরকারের বৈধতা নিয়ে কোনো ক্লজ নাই, সেটাও আরেকটি দুর্ভাগ্যজনক বিষয়। তাহলে রিফর্ম রেজিস্ট্যান্স ফ্রম পলিটিক্যাল পার্টিস, পারসেপশন দ্যাট দ্য অ্যাকর্ড রিপ্রেজেন্টস এলিটস bargaining, confusion and mistrust among the public, power competitions overshadowing structural transformation. Instead, the absence of early public consultations has now forced the questions to re-emerge on the eve of national elections. Why the referendum is returning alongside the next elections? Bangladesh prepares for the next elections. A critical question arises: should the July Accord be implemented as it is, or should the people decide through a referendum whether they support or oppose? These dual process elections and referendum creates both opportunity and tensions, এবং দলগুলোর সুবিধা আদায়ের একটা পরস্পর বিরোধের নতুন ক্ষেত্র। Citizens can choose their governments and determine whether they
except the long-term political blueprints. And political parties fear losing control. Some worry that public votes may weaken their bargaining positions. Others fear accountability for their actions during the transitional period. এই যে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন অবস্থান, এটাই আসলে জনগণ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। Thus, the referendum debates reveals not only democratic questions but also a political fear. Parties that expect to return to power may not want the July Accord to restrict their future authority. The July Accord is a major political restructuring plan. It should have been tested immediately through a referendum, কিন্তু সেটা করা হয়নি। Political parties resisted reforms at the beginning for their own interest. Their opposition created internal deadlocks and today's stagnations, and the debate over referendum has reappeared because elections are approaching. The real issue is not the referendum itself, but the party's fear of losing power. The party's fear of losing power or being held accountable. A national referendum is the only democratic way to know whether people support or oppose the July Accord. This reasoning is coherent and reflects the current political situation. So, a referendum is no longer optional, it's a necessity. Bangladesh has reached a point where the July Accord cannot be sustained, rejected or modified solely through party negotiations or caretaker decisions making. It requires a clear mandate, a democratic verdicts, a people's decisions, ইউনিট সরকারের legitimacy and ইলেকশনের পূর্বেই হওয়া দরকার ছিল। And do the people of Bangladesh support the visions of July Accord or do the opposite? If democracy means anything, it is the right of the peoples, not parties, not elites, to decide the direction of their state. Therefore, the questions of referendum is not merely political. It is fundamentals to rebuilding the democratic legitimacy. বিএনপির যে অবস্থান, জনগণকে সিদ্ধান্তদাতা হিসেবে রাখতে তারা চায় না, আগামী ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা বিশ্বাস করে ভবিষ্যতে ক্ষমতায় গেলে সংবিধান নিজের মতো করে পাল্টাতে পারবে। জুলাই সনদের স্ট্রাকচারাল রিফর্মস তাদের জন্য বিপজ্জনক। গণভোটকে দুর্বল করে সংসদ ভিত্তিক ন্যারেটিভ বানাতে চায়। এই জন্যই তারা সংবিধান শুধু সংসদই বদলাতে পারে এই অংশটুকুকে রিপিট করছে, কিন্তু গণভোটের ভূমিকা লুকিয়ে ফেলেছে। আর BNP's arguments deliberately omits the central democratic fact. Constitutions originates from the people. Parliament merely translates the people's verdict. Constitution সংসদের লেখার কাজ না, কনস্টিটিউশন হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক চুক্তি যা একটি দেশের পরিচালনার জন্য জনগণদের সাথে যারা দেশটি পরিচালনা করবে, যে পদ্ধতির মাধ্যমে করবে, তাদের চুক্তি। অর্থাৎ আমি আমার দেশকে কিভাবে পরিচালনা করব, কোন পদ্ধতিতে করব, কারা এই পরিচালনার ভার নিতে পারে, সেটার জন্য একটি বিধি ব্যবস্থা তৈরি করা হয়। সেই বিধি ব্যবস্থাটি সম্পূর্ণ জনগণের তত্ত্বাবধানে জনগণের মাধ্যমে হতে পারে। শুধুমাত্র সংসদে নির্বাচিত হয়ে এসে একটি দল সংবিধান লেখার দায়িত্ব যেমন নিতে পারে না, তেমনি যদি এইটা বাধ্য করা হয় জনগণকে দিয়ে করানোর জন্য, আগামী সংসদ সংবিধান লিখবে, হয়তো জনগণকে ভোট দিতে হবে, কিন্তু সেই ভোটের মাধ্যমে যে দলটি যাবে এটা নির্দিষ্ট করেই বলা যায় সেই দলটি আর যাই করুক জনগণমুখী অথবা জনগণের জন্য কোনো সংবিধান তারা রচনা করবে না। সুতরাং বাংলাদেশের সংবিধান বিশেষ করে লেখার জন্য জনগণের পার্টিসিপেশন, জনগণের ভিন্ন ভিন্ন স্তর থেকে মানুষকে ইনক্লুড করে জনগণের মাধ্যমে ডিবেট করে সেটিকে তৈরি করে গণভোটের মাধ্যমে, একাধিক গণভোটের মাধ্যমে সেটাকে যদি পাশ করানো হতো বা হয়, তখনই আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি বা সংবিধান পাবো। নাহলে দেশ আবারও সেই প্রতারণার অন্ধকারে হারিয়ে যাবে।